তার সঙ্গে আঠার মতো সেটে আছে আইনেস। পাতাল কক্ষের পরিবেশ ভীষণ স্যাঁতসেঁতে। এখানে সেখানে জাল পেতেছে মাকড়সার দল। চোলাই মদের একটা গুহা বলে মনে হচ্ছে এই পাতাল কক্ষকে। একদিকের দেয়ালের কাছে থেমে দাঁড়ালেন বৃদ্ধ। বিশেষ কায়দায় টোকা দিলেন দুবার। আবারও যেন জাদুমন্ত্র বলে সরে গেল দেয়ালটা। বেরিয়ে পড়ল একটা গহ্বর। আইনেসকে নিয়ে ভিতরে ঢুকে পড়লেন বৃদ্ধ। তোমার হয়তো মনে হচ্ছে, নিচু গলায় মেয়েটাকে বললেন বৃদ্ধ, এরকম কোনো জায়গায় লুকিয়ে থাকাটা খুব সহজ। হয়তো ভাবছো এখানে থাকতে গেলে টাকা পয়সা তেমন খরচ হয় না, কিন্তু আসলে তা না। গ্রেনাডার বিশেষ কয়েকটা জায়গায় এভাবে থাকার বন্দোবস্ত আছে, এবং সে সুবিধা ভোগ করতে পারে যাদের কারি টাকা আছে শুধু তারা। কারণ শুধু প্রাণ সংশয় দেখা দিলেই এরকম কোনো জায়গায় লুকিয়ে থাকার দরকার হয় কারো। কাজেই বাড়িওয়ালা সামান্য কটা টাকার বিনিময়ে এত ঝুঁকি নিতে চাইবে না আগেবারও। দুপার যেতে না যেতেই আইনেজের পেছনে বন্ধ হয়ে গেল দেয়ালটা। আরও কিছু দূর যাওয়ার পর পুরো লোহার একটা দরজার সামনে থেমে দাঁড়ালেন বৃদ্ধ। নিচু গলায় নিজের পরিচয় দিলেন অদৃশ্য কাউকে। কেন এসেছেন তাও জানালেন। শব্দ করে ভিতর থেকে খুলে গেল ভারী আর মজবুত দরজাটা। আইনেসকে নিয়ে সুসজ্জিত একটা ঘরে ঢুকে পড়লেন বৃদ্ধ। সঙ্গে সঙ্গে আবার লাগিয়ে দেয়া হলো দরজাটা। ঘুরে তাকালো আইনেস। ওর মুখোমুখি দাঁড়িয়ে আছেন জন কাস্টেল। গ্রানাডাবাসীদের কায়দায় আলখাল্লা পরে আছেন তিনি। দিনের পর দিন পাতালে বাস করার কারণে কেমন ফ্যাকাশে হয়ে গেছে তার চামড়া। পাণ্ডুর দেখাচ্ছে চেহারাটা, তবে স্বাস্থ্য ভেঙে পড়েনি। চেহারার নেকাব পরে আছে আইনেস। ওকে যাতে দেখতে পারেন কাস্টেল, সেজন্য ওটা খুলল সে। ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন কাস্টেল, তারপর বললেন, আমাদের এই বৃদ্ধ বন্ধুর মাধ্যমে তাহলে তোমার সঙ্গেই যোগাযোগ রক্ষা করেছি এতদিন। মাথা জাগালো আইনেস। প্রমাণ করতে পারবে? আবারও মাথা জাগালো মেয়েটা। গোপন কিছু শব্দ উচ্চারণ করলেন কাস্টেল। ঠিকমতো জবাব দিতে পারল আইনেস। সন্তুষ্ট হয়ে মাথা ঝাঁকালেন কাস্টেল, কিন্তু তার চেহারা থেকে দ্বিধা যায়নি। এক সময় মোরেলার প্রেমিকা ছিলে তুমি। কিভাবে নিশ্চিত হব ওর হয়ে গুপ্তচর বৃত্তি করছো না তুমি? কিভাবে বিশ্বাস করব তোমাকে? এসব প্রশ্ন আরও আগে জিজ্ঞেস করা উচিত ছিল আপনার, সিনর। তাছাড়া আমাকে যদি বিশ্বাসই না করবেন, কেন দেখা করতে রাজি হলেন আমার সঙ্গে? কেন লোক মারফত আমাকে নিয়ে এলেন আপনার গোপন ডেরায়? আইনেজের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন কাস্টেল, তারপর সিদ্ধান্ত নিয়ে ফেললেন। ঠিক আছে, বলো, কি বিনিময়ে চাও তুমি? মোরেলাকে ঘৃণা করি আমি। তার কাছ থেকে পালাতে চাই, কিন্তু শুধু পালালেই চলবে না আমার। বেঁচে থাকতে হলে টাকারও দরকার আছে। আপনাকে প্রতিজ্ঞা করতে হবে আমার কাছে মোরেলার বিরুদ্ধে যে খেলা খেলতে যাচ্ছি আমরা, তাতে যদি নিজের ভূমিকাটা ঠিকমতো পালন করতে পারি, উপযুক্ত অর্থ পুরস্কার দেবেন আমাকে। প্রতিজ্ঞা করলাম। কত টাকা চাও তুমি? টাকার পরিমাণটা বলল আইনেস। মাথা ঝাঁকালেন কাস্টেল। আমি রাজি। এবার তোমার পরিকল্পনাটা বলো। আপনার মেয়ে আর তার প্রেমিককে নিরাপদে গ্রানাডার বাইরে বের করে দেব আমি, আর অন্য এক মেয়ের সঙ্গে বিয়ে দেব মোরেলার। অন্য মেয়েটা কে? তুমি নিজে? না সিনর। তাহলে? সিনোরা মার্গারেটের বোন, সিনোরা বেটি। আশ্চর্য হয়ে গেলেন কাস্টেল। কিভাবে কি করতে চায় বলল আইনেস। সাহসী পরিকল্পনা বললেন কাস্টেল। স্বীকার করতেই হবে। কিন্তু ওই বিয়ে কি টিকবে শেষ পর্যন্ত? মনে হয় যে যাদব বিয়ে পড়াবেন তিনি কিছু টের পেয়ে গেলেও যাতে কিছু না বলেন, সেজন্য আগেই ঘুষ খাইয়ে বন্ধ রাখতে হবে তার মুখ। কিন্তু বেটি? সিনোরা বেটি সব জানেন এই ব্যাপারে, এবং তিনি রাজি আছেন। মোরেলা যদি পরে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন রোমে, রায় নিজের পক্ষে
নিতে হলে যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে তাকে। কিন্তু অত ঝামেলায় না গিয়ে সে যদি পৃথিবী থেকে বিদায় করে দেয় বেটিকে। সিনেরা বেটি ওই ঝুঁকি নিতে রাজি আছেন, এইমাত্র বললাম। তাকে আর গোপন করে লাভ নেই। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিজের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেছেন মোরেলা। তারপর তাকে কাজে লাগিয়ে চুরি করেছেন আপনার মেয়েকে। মোরেলার মুখোশ খুলে গেছে সিনেরা বেটির কাছে। তিনি এখন শোধ নেয়ার জন্য মরিয়া। তিনি এখন যে কোনো সুযোগ নিতে চান। আবারও দ্বিধা পেয়ে বসেছে কাস্টেলকে। বেটিকে পছন্দ করেন না তিনি, কিন্তু মেয়েটার কোনো ক্ষতিও চান না। মতামতের আশায় তাকালেন ইহুদি বৃদ্ধের দিকে। সম্মতি জানানোর ঢঙে মাথা ঝাঁকালেন বৃদ্ধ। কাস্টেলের দিকে তাকালো আইনেস। তাগড়া ঘোড়ার ব্যবস্থা করে রাখবেন আপনি। কবে কখন কোথায় লাগবে সেসব ঘোড়া জানানো হবে আপনাকে। ঠিক আছে, দুধ পাঠিয়ে দিন সেবিল এ, বলছে আইনেস। আপনার জাহাজ মার্গারেট কোথায় আছে খোঁজ নিন। খোঁজ পেলে প্রস্তুত থাকতে বলুন ক্যাপ্টেনকে। তাকে জানিয়ে দেবেন যে কোনো মুহূর্তে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিতে হবে আপনাদের। আর আপাতত কিছু স্বর্ণমুদ্রা দিন আমাকে। কোন যাজক বিয়ে পড়াবেন তা মোটামুটি অনুমান করতে পারছি। ঠিক কতটা টাকার লোভ আছে তার পরীক্ষা করে দেখতে চাই। ওকে স্বর্ণমুদ্রার একটা থলে দিলেন কাস্টেল। তারপর একটা চিঠি লিখলেন মার্গারেটের উদ্দেশ্যে, ওটাও দিলেন। স্বর্ণমুদ্রার থলে আর চিঠিটা নিয়ে চলে গেল আইনেস। সেদিন রাতেই মোরেলার প্রাসাদে ফাদার হেনরিক্সের সঙ্গে দেখা করল আইনেস। নিজের প্রাসাদে একটা ব্যক্তিগত প্রার্থনা কক্ষ চালু করেছে মার্কুইস অব মোরেলা। আসলে সবাইকে বোঝাতে চায় চার্চের একনিষ্ঠ সেবক সে। আপাতত ওই ঘরেই আছেন ফাদার হেনরিক্স। পাপ স্বীকার করার অজুহাতে সেখানে গেল আইনেস। ফাদারের সঙ্গে পূর্ব পরিচয় বলা ভালো, পূর্ব শত্রুতা আছে মেয়েটার। মন্টিলের এক হতদরিদ্র পরিবার থেকে মেয়েটাকে জোগাড় করেন ফাদার। তারপর টাকা কামাই করার লোভে ওকে বিক্রি করে দেন মোরেলার কাছে। মোরেলার ভয়ে আজও ততষ্ট মেয়েটার বাবা মা। তারা কারো কাছে এমনকি বিচারও চাইতে পারেননি ওই ঘটনার। ঘরে ঢুকে আইনেস দেখল ফাদারের মেজাজ ভালো না। কি হয়েছে তা কৌশলে জেনে নিল বুদ্ধিমতী মেয়েটা। মার্কুইস অব মোরেলা খুব রাগারাগি করেছে ফাদারের সঙ্গে। মুখে যা এসেছে শুনিয়েছে। কারণ মন্টিলের এত কাছে জাহাজডুবি হওয়ার পরও সান অ্যান্টোনিওর সেই সিন্দুক থেকে স্বর্ণমুদ্রা আর অলংকার উদ্ধার করতে পারেননি তিনি। মোরেলা বলে গেছে সব দোষ ফাদারের। তার লোকেরা জাহাজ লুট করেছে, অথচ তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেননি তিনি। আরও বলেছে সরাইখানার জন্য সরাইখানায় জন কাস্টেল আর পিটার বোমকে শেষ করে দেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন ফাদার। কিন্তু ওদেরকে সহজ প্রতিপক্ষ ভেবে ভুল করেছেন তিনি, এবং তার ভুলের কারণে নিষিদ্ধ একটা ফাঁদ গুলে বেরিয়ে যেতে পেরেছেন ওই দুজন। তাহলে তো সব শোনার পর মুখ খুলল আইনের। বড় একটা ক্ষতি হয়ে গেল আপনার। পকেট ভারী করার আশায় দেখা করতে এসেছিলেন মোরেলার সঙ্গে, কিন্তু পকেট তো ভরলই না, উল্টো বিরাগভাজন হলেন তার। তাহলে তো সব শোনার পর মুখ খুলল আইনের। বড় একটা ক্ষতি হয়ে গেল আপনার। পকেট ভারী করার আশায় দেখা করতে এসেছিলেন মোরেলার সঙ্গে, কিন্তু পকেট তো ভরলই না, উল্টো বিরাগভাজন হলেন তার। দুটো পয়সার মুখ দেখার আশায় কত কিছুই না করছেন, কিন্তু টাকা পয়সা বোধ হয় আপনার মুখ দেখতে চায় না। দীর্ঘশ্বাস ফেললেন হেনরিক্স। কি আর করব বলো, এত বছর ধরে সেবা করে যাচ্ছি মার্কুইসের, অথচ আজ পর্যন্ত তার মন পেলাম না। ভেবেছিলাম যেহেতু চার্চের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে তার, সেহেতু তার তোষামোদি যদি করি, আজ না হয় কাল বড় কোনো লাভ হবে আমার। কিন্তু কিসের কি? ভেবেছিলাম সান অ্যান্টোনিও থেকে যে কটা গহনা পেয়েছি সেগুলো যদি ফিরিয়ে দিই তাকে, আমার সততার প্রশংসা করবেন তিনি। যা ফিরিয়ে দিচ্ছি খুশি হয়ে তার চেয়ে বেশি দেবেন আমাকে।
কিন্তু তা তো করলেনই না তিনি, বরং গহনাগুলো কেড়ে নিলেন আমার কাছ থেকে এবং উল্টো চোর ডাকাত বললেন আমাকেই। আরে আমি যদি ওই গহনাগুলো না পেতাম, আমার লোকেরা যদি ওগুলো উদ্ধার করে না আনতো সান অ্যান্টনিও থেকে, এতক্ষণে সাগরের তলদেশে চলে যেত সব। ধেৎ, ভুল করে ফেলেছি। গহনাগুলো ফিরিয়ে না এনে যদি কোথাও নিয়ে গিয়ে বেচে দিতাম, কত পেতেন সেক্ষেত্রে? কথাটা ধরল আইনেস। কত আর হবে, কম করে হলেও 100 স্বর্ণমুদ্রা। আইনেসের দিকে হতাশ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন ফাদার। ইচ্ছা করলে আমাকে চার্চের বড় কোনো পদে বসিয়ে দিতে পারতেন মোরেলা, কিন্তু তার বদলে আমাকে দিয়েছেন মন্টিলের মতো এক গ্রামের যাজকের দায়িত্ব, আর বছর বছর দিয়েছেন শুধু আশ্বাস, কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই করেননি। ভাবলে এখনো খারাপ লাগছে আমার। চোখের সামনে দিয়ে গহনাগুলো নিয়ে চলে গেলেন তিনি, অথচ আমি, ইস, এতগুলো টাকা। আচ্ছা ফাদার, আমি যদি ওই 100 স্বর্ণমুদ্রার ব্যবস্থা করে দিই আপনাকে, বিনিময়ে আপনি কি একটা কাজ করে দেবেন আমার? আশার আলো জ্বলে উঠল ফাদারের চেহারায়। কি কাজ? বলছি, তবে তার আগে আরেকটা কথা বলি। ওই কাজ যদি করেন, মার্কুইসের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে আপনার। তার সঙ্গে আমার ভুল বোঝাবুঝি হয়নি কবে? তোমাকে যখন নিয়ে এসে বিক্রি করলাম তার কাছে, তখন তিনি বলেছিলেন এত বেশি দাম হওয়ার কথা না এরকম গ্রাম্য একটা মেয়ের। আপনি বড় দাও মারার ফন্দি করছেন ফাদার। আজ গহনা ফিরিয়ে দিলাম, বিনিময়ে শুনতে হলো আমিই নাকি চোর। বলো কি বলবে? ফাদারের কাছে নিজের পরিকল্পনা ব্যাখ্যা করলো আইনেস, তবে অতগুলো স্বর্ণমুদ্রা কোত্থেকে পাবে সে ব্যাপারে কিছু বলল না। ওর কথা শেষ হলে ফাদার বললেন, কাজটা খুব একটা কঠিন হবে বলে মনে হয় না। তুমি যদি তোমার কথা রাখতে পারো, তাহলে আংটি পরানো হলে আমিও বলবো কোনো একজনের মৃত্যু হওয়া অথবা এদেরকে পোপ আলাদা করে দেওয়ার আগ পর্যন্ত এই নারী দম্পতি। কিন্তু যদি কনের নাম উচ্চারণ করার দরকার হয় ফাদার, ওটা আমার উপর ছেড়ে দাও, আমি সামলে নেব। কাস্টেল মুদ্রা যে থলে দিয়েছেন আইনেসকে, সেটা থেকে 10টা মুদ্রা আলাদা করে রেখেছিল মেয়েটা ফাদারের অর্থলিপ্সার কথা ভেবে। ওগুলো দিল সে তাকে, বলল অগ্রিম হিসেবে দিলাম। বিয়ে পড়ানোর আগে পাবেন আরও 20টা স্বর্ণমুদ্রা, বাকিটা পাবেন সেবিলে। সেবিলে? হ্যাঁ, সেখানেই আপনার হাত থেকে বিয়ের দলিল বুঝিয়ে নেব আমি অথবা অন্য কাউকে, সে কাজের জন্য মনোনীত করা হলে সে। আর নিশ্চয়ই বুঝতে পারছেন, গোপনীয়তা যদি কোনো কারণে ভঙ্গ হয় আপনারই ক্ষতি। মুদ্রাগুলো জামার পকেটে ঢুকিয়ে ফেললেন ফাদার। বিশ্বাস করলাম তোমাকে আইনেস। বিশ্বাস করা ছাড়া উপায়ও নেই ফাদার, কারণ আমাদের যে কোনো একজন যদি বিশ্বাস ভঙ্গ করে, ফাঁসিতে ঝুলতে হবে দুজনকেই। আগামীকাল আবার এখানে আসবো আমি, একই সময়ে। হয়তো আবারও কিছু পাপ স্বীকার করতে হতে পারে আমাকে। আফসোস, এমন এক পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন ঈশ্বর, যেখানে শুধু পাপ আর পাপ। 17 পরিকল্পনার বাস্তবায়ন। পরদিন সকালে ব্রেকফাস্টের সময় মার্গারেট আর বেটির সঙ্গে দেখা করলো আইনেস। কাস্টেল যে চিঠি দিয়েছেন সেটা দিল মার্গারেটকে। চিঠি খুলে পড়তে শুরু করলো মার্গারেট। আদরের মেয়ে আমার, যার হাতে এই চিঠি পাঠালাম, আমার মনে হয় তাকে বিশ্বাস করো তুমি। আমার সঙ্গে দেখা করেছে সে, গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে, জবাবে আমিও কিছু কথা বলেছি ওকে। কি কথা হয়েছে আমাদের মধ্যে সেগুলো তোমাকে জানাবে সে। বুঝতে পারছি খুব বড় ঝুঁকি আছে ওর সে পরিকল্পনায়, তারপরও তাতে সায় দিয়েছি আমি, কারণ আপাতত অন্য কোনো উপায় দেখতে পাচ্ছি না। আর বেটির ব্যাপারে বলতেই হয়, সে সাহসী মেয়ে। তারপরও ওকে আরেকবার চিন্তা ভাবনা করতে বলবো আমি। নিজের রাস্তা নিজেই বেছে নিয়েছে সে, তবে এখনও সেখান থেকে ফেরার উপায় আছে। সে রাস্তায় সে এগিয়ে
যাবে নাকি পিছিয়ে আসবে সেটা ঠিক করতে হবে ওকেই। আমার পক্ষ থেকে শুধু এটুকু জানিয়ে রাখি, সে যা করতে যাচ্ছে তার জন্য পুরস্কার হিসেবে আমার দরজা সবসময় খোলা থাকবে ওর জন্য। সে যদি পালিয়ে যেতে পারে আমাদের সঙ্গে এবং যদি বাঁচতে পারি আমরা সবাই, ওকে সারা জীবন মনে রাখবো আমি। আপাতত আর কিছু বলার নেই। প্রার্থনা করি সব সময় আমাদের সঙ্গে থাকুন ঈশ্বর। বিদায়, জে সি। চিঠিটা পড়া শেষ করে ওটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো মার্গারেট। ছেঁড়া টুকরোগুলো ফেলে দিল জানালা দিয়ে। তাকালো আইনেজের দিকে। বলো, কি বলার আছে তোমার? যা যা ঘটেছে গতকাল রাতে সব জানালো আইনেজ। আরও জানালো আর 1 ঘন্টার মধ্যে মার্গারেটের সঙ্গে দেখা করতে আসছে মোরেলা। কি না কি বলতে চায় মার্গারেটকে। ফাদার হেনরিক্সকে বিশ্বাস করা যায়? আইনেজের কথা শেষ হলে জানতে চাইল মার্গারেট। আপাতত বিশ্বাস না করে উপায় নেই। আমার সর্বনাশ করেছে বলে বলছি না, কিন্তু ওই লোক আসলেই একটা শয়তান। তারপরও নিশ্চয় জানেন, গাধা যত বেয়ারাই হোক, ওটার নাকের সামনে যতক্ষণ মূলো ঝুলিয়ে রাখবে ওটা সামনের দিকে হাঁটতে থাকবে। কিভাবে কি করতে হবে মার্গারেট আর বেটিকে তা আবারও মনে করিয়ে দিয়ে চলে গেল আইনেস। ঘণ্টাখানেক পর যে বাগানে প্রেমের খেলা খেলেছিল পিটার আর আইনেস, সেখানে মোরেলার সঙ্গে দেখা করার জন্য এসেছে মার্গারেট। মেয়েটার ঘরে গিয়ে কথা বলতে চেয়েছিল লোকটা, কিন্তু আইনেজের মাধ্যমে জানিয়ে দিয়েছে মার্গারেট নিভিতে দেখা করবে না সে ওই লোকের সঙ্গে। শেষ পর্যন্ত ঠিক হয়েছে এই বাগানে কথা বলবে ওরা, আর বেটি ও আইনেস থাকবে কাছে পিঠেই। বলুন, কেন ডেকেছেন আমাকে? মোরেলাকে বলল মার্গারেট। মাথা নিচু করে তাকিয়ে আছে ঘেঁষো জমিনের দিকে। আপনার হাতে বন্দি আমি, না এসে উপায় ছিল না। গতকাল বিকেলে এই বাগানে যা ঘটেছে তা নিজ চোখে দেখেছ তুমি। কিছু বলল না মার্গারেট। তোমার কথা তথাকথিত প্রেমিককে ধন্যবাদ দিই আমি, বলে চলল মোরেলা। কারণ নিজের আসল চেহারাটা দেখিয়ে দিয়েছে সে। অথচ আমাকে দেখো, যেদিন ভালোবেসেছি তোমাকে তারপর থেকে অন্য কোনো মেয়েকে ভালোবাসিনি, অন্য কাউকে জীবনসঙ্গী করার কথা চিন্তাও করিনি। মার্গারেট, দেরিতে হলেও সিনিয়র পিটারকে চিনতে পেরেছ তুমি। এবার বলো, এখনও কি ওকে বিয়ে করতে চাও? জবাব দেওয়ার আগে কিছুক্ষণ এদিক ওদিক পাইচারি করলো মার্গারেট। মোরেলার কৌতূহল বাড়ালো আসলে। তারপর ফিরে এসে বলল, হ্যাঁ, পিটার যা করেছে তা শুধু একজন চরিত্রহীন মানুষের পক্ষেই করা সম্ভব। কিন্তু আপনি কি ওর চেয়ে কোনো দিক দিয়ে ভালো? আমার চারিত্রিক সনদ আমার কাছেই যদি চাও, আমি কি নিজেকে খারাপ বলবো? তারপরও বলছি, আমি আমার বিবেচনায় সিনিয়র পিটারের চেয়ে ভালো। কারণ লোকটা ভালো মানুষের মুখোশ পরে থেকে প্রমাণ করেছে আসলে কতখানি খারাপ সে। আর আমি তোমাকে ভালোবেসে একজন খারাপ মানুষ থেকে ভালো হওয়ার চেষ্টা করছি, নিজেকে শোধরানোর চেষ্টা করছি। আমি বলবো, তোমাকে ভালোবেসে আমি অনেকখানি বদলে গেছি। এখন আমি সম্পূর্ণ নতুন একজন মানুষ। মার্গারেট কিছু বলল না। মোরেলার বাগাড়ম্বরে তেমন আগ্রহ নেই ওর। এই জীবনে অনেক পাপ করেছি আমি, বলছে মোরেলা, কিন্তু তোমার কারণে সব ছেড়ে দিয়েছি। দেখো, তোমাকে চুরি করে নিয়ে এসেছি। ইচ্ছা করলে ক্ষতি করতে পারতাম তোমার, কিন্তু তা কি করেছি? করিনি, এবং কখনো করবও না। তোমার বাবা বন্দী হয়েছিলেন আমার হাতে, তোমারই খাতিরে তাকে ছেড়ে দিয়েছি আমি। মার্গারেট জানে মোরেলার শেষের কথাটা মিথ্যা। সে জানে ওর বাবা সুযোগ বুঝে পালিয়ে গেছেন, কিন্তু কিছু বলল না ওই ব্যাপারে। আমার এক ইশারায় আমার লোকেরা তাকে খুঁজে বের করে নিশ্চিহ্ন করে দিতে পারে, বলছে মোরেলা। কিন্তু তোমার খাতিরে এই কাজটা করছি না। যেখানে লুকিয়ে আছেন বলে ধারণা করছেন তিনি, সে জায়গার খোঁজও জানা আছে আমার, কিন্তু ইচ্ছাকৃতভাবেই কোনো পদক্ষেপ নিচ্ছি না তার বিরুদ্ধে। কেন? শুধু তোমার জন্য। মুখের আনেই মার্গারেটের, ভেবে দেখো, বলে চলল মোরেলা। ইচ্ছা করলে পিটার বোমকে কতবার শেষ করে ফেলতে পারতাম আমি। ওকে যদি চাই তাহলে এই মুহূর্তে বিদায় করে দিতে পারি পৃথিবী থেকে।
কিন্তু সেটাও করছি না, করব না। কেন? শুধু তোমার জন্য। অসুস্থ হয়ে মরতে বসেছিল সে, ওর চিকিৎসার ব্যবস্থা করেছি আমি নিজ খরচে। কেন? শুধু তোমার জন্য। মার্গারেট, তোমাকে যদি ভালো না বাসতাম এসব করতাম না। এখন বলো, এত কিছুর পরও কি আমাকে প্রত্যাখ্যান করবে তুমি? তাকাও আমার দিকে, বলো, আমি কি দেখতে শুনতে এতই খারাপ যে আমাকে স্বামী হিসেবে পেলে লজ্জিত বোধ করবে? মনে রেখো, যদি বিয়ে করো আমাকে, স্পেনের এই ভূখণ্ডে অনেক কিছু দিতে পারবো আমি তোমাকে। সাধারণ এক ইংরেজ মেয়ের বদলে গর্বিত একজন রানী হিসেবে বাকি জীবন কাটাতে পারবে তুমি। রানী? কথাটা ধরল মার্গারেট। তাকিয়ে আছে মোরেলার দিকে। তোমাকে বলা হয়নি হয়তো। কণ্ঠ নিচু করে ফেলেছে মোরেলা। যুদ্ধ ঘনিয়ে আসছে স্পেন আর গ্রানাডার মধ্যে। সে যুদ্ধে কে জিতবে আর কে হারবে তা একটা দুধের বাচ্চাও বোঝে। তারপর স্পেনের রাজদরবার সিদ্ধান্ত নিয়েছে গ্রানাডার গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হবে আমাকে। আর এসব জায়গায় গভর্নর মানে রাজা। যদি আপনার বিয়ের প্রস্তাব আবারও প্রত্যাখ্যান করি আমি, তাহলে তুমি বাকি জীবন এখানেই থাকবে। বন্দি করা হবে তোমার বাবা আর তথাকথিত প্রেমিককে। গ্রানাডার কোনো এক পাতাল কারাগারে হারিয়ে যাবে তারা সারা জীবনের জন্য। যুদ্ধের পর স্পেন আর রোমে যাব আমি। রাজা আর পোপের সঙ্গে দেখা করতে হবে। তারপর কি হবে জানি না, কারণ তোমাকে না পেলে কি করব তা ভাবতেও পারি না। যদি বিয়ের প্রস্তাবে রাজি হই, তাহলে কি আমার বাবা সিনিয়র পিটার আর বেটিকে নিরাপদে চলে যেতে দেবেন? হ্যাঁ, দেব। কথা দিচ্ছেন? হ্যাঁ। আমাদের বিয়ের 1 ঘন্টা পর বাসর ঘরের জানালা দিয়ে তাকিয়ে দেখতে পাবে সিনিয়র পিটার আর বেটিকে নিয়ে নিরাপদে চলে যাচ্ছেন তোমার বাবা। না, বিয়ের আগে যেতে দিতে হবে তাদেরকে। আমি যখন খবর পাবো নিরাপদ জায়গায় পৌঁছেছেন তারা, শুধু তখনই রাজি হব বিয়েতে। তার মানে আমাকে বিয়ে করতে রাজি আছো তুমি? হ্যাঁ, আছি। তবে শর্ত সাপেক্ষে, এবং সেটা বলে দিয়েছি। বিয়ের আয়োজন করতে শুরু করুন আপনি। একই সঙ্গে খেয়াল রাখবেন আমার শর্তও যাতে পূরণ হয়। আজ থেকে ঠিক 1 সপ্তাহ পর বিয়েটা হবে। আরেকটা কথা, এই 7টা দিন একেবারে একা থাকতে দেবেন আমাকে। দেখা করতে চেয়ে অথবা কথা বলতে চেয়ে বিরক্ত করবেন না দয়া করে। যদি কোনো কিছু জানার বা বলার থাকে আইনেজের মাধ্যমে যোগাযোগ করবেন। ঠিক আছে, তোমার সব কথা মেনে নিলাম। তুমি কি কারোর সঙ্গে দেখা করতে চাও, যেমন তোমার বাবা অথবা? কথা শেষ না করে থেমে গেল মোরেলা। না, কারোর সঙ্গেই দেখা করতে চাই না আমি। যদি যোগাযোগ করার প্রয়োজন মনে করি তাদের কারো সঙ্গে চিঠি লিখব। আশা করি সেই চিঠি আইনেজের মাধ্যমে পাঠানোর ব্যাপারে দ্বিমত করবেন না আপনি। হঠাৎ ভেঙে গেল মার্গেটের কণ্ঠ। ওই লোকের সঙ্গে কেন দেখা করব আমি, যে অন্য একটা মেয়েকে একা পেয়ে তার সঙ্গে প্রেমের খেলা খেলেছে? কেন দেখা করব ওই বুড়ো মানুষটার সঙ্গে, যাকে দেখলে মনে পড়ে যাবে একদিন মুক্ত স্বাধীন সুখী ছিলাম আমার জন্মভূমিতে? তার চেয়ে ভালো আগামী 7টা দিন শুধু বেটির সঙ্গেই থাকি। আগামী 7টা দিন কথা বলবো শুধু বেটির সঙ্গে। বিয়ে করার প্রলোভন দেখিয়ে যার সর্বনাশ করেছেন আপনি, যাকে ফাঁদ হিসেবে ব্যবহার করে আমাকে চুরি করে নিয়ে এসে এতদিন ধরে আটকে রেখেছেন এখানে। কাজেই মাই লর্ড মার্কুইস অফ মোরেলা, আগামী 7 দিন পর্যন্ত বিদায়। গলা চড়িয়ে বেটি আর আইনেসকে ডাকলো সে। ওদের দুজনকে নিয়ে হাঁটা ধরল নিজের ঘরের উদ্দেশ্যে। দেখতে দেখতে কেটে গেছে 7টা দিন। বিয়ের সব প্রস্তুতি শেষ। কদিনে মার্গারেট, জন কাস্টেল আর পিটার বোমের মধ্যে বেশ কয়েকটা চিঠি চালাচালি হয়েছে। সেগুলোর সবই প্রথমে মোরেলাকে দেখিয়েছে আইনেস, তারপর যথাস্থানে হস্তান্তর করেছে। তবে গোপন যেসব চিঠি হস্তান্তরিত হয়েছে ওর মাধ্যমে, সেগুলো দেখায়নি। মুক্তি দেওয়া হয়েছে পিটারকে। কাস্টেলো নিজের গোপন আস্তানা ছেড়ে বেরিয়ে এসে যোগ দিয়েছে ওর সঙ্গে। তারা দুজন এখন অপেক্ষা করছেন মোরেলার প্রাসাদের বাইরে। কয়েকজন প্রহরী আছে তাদের কাছে পিঠে। ওরা ঠিক পাহারা দিচ্ছে না তাদেরকে, তাদের উপর চোখ রেখেছে। দুজনের পরেই গ্রানাডাবাসী পুরুষদের মতো পোশাক।
আইনেসকে নিয়ে মোরেলার সঙ্গে দেখা করতে এলো বেটি। বলল, চলে যাচ্ছি আমরা। ভাবলাম তার আগে কয়েকটা কথা বলে যাই আপনাকে। এখন থেকে ঠিক 3 ঘন্টা পর, মানে সূর্য যখন ডুববে, তখন আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে আমার বোন। কিন্তু তার আগে যদি বিরক্ত করেন ওকে, আপনাকে তো নাই। পৃথিবীর কোনো পুরুষকেই কখনো স্বামী হিসেবে গ্রহণ করবে না সে। বুঝতে পেরেছি, মাথা ঝাঁকালো মোরেলা। আর আপনাকেও কিছু কথা বলার ছিল আমার। উৎসুক দৃষ্টিতে মোরেলার দিকে তাকালো বেটি। ওর প্রতি লোকটার সম্ভাষণ বদলে যাওয়ায় মনে মনে হাসছে। অনুমান করতে পারছে কি বলতে যাচ্ছে দুশ্চরিত্র লোকটা। সিনোরা বেটি, আপনার সঙ্গে যা করেছি আমি, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে। আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। পকেট থেকে মুক্তোর চমৎকার একটা নেকলেস বের করলো মোরেলা। এটা নিন আপনি। না না, দয়া করে মানা করবেন না। আপনি যদি এটা নেন, আমি ভেবে নেব যে জঘন্য কাজ করেছি আপনার সঙ্গে। আপনি সেটা ভুলে গিয়ে ক্ষমা করে দিয়েছেন আমাকে। মোরেলার অভিনয় দেখে আবারও মনে মনে হাসলো বেটি, তবে হাত বাড়িয়ে নিল নেকলেসটা। ফিরতি পথে ওটা সঙ্গে রাখতে ভুলবেন না, বলল মোরেলা। কারণ ওই রাজকীয় একটা নেকলেস, গ্রানাডার অনেক সৈন্যই চেনে ওটা। আপনাদের কাছে ওটা যদি দেখে, ওদের কেউ কিছু তো জিজ্ঞেস করবেই না, উল্টো সসম্মানে পথ ছেড়ে দেবে। বেটি বলল, ঠিক আছে, রাখলাম আমি এই নেকলেস। কিন্তু আপনাকে ক্ষমা করতে পারলাম না। আমার জায়গায় পৃথিবীর সেরা করুণাময়ী মেয়েটাও যদি থাকতো, আমার সঙ্গে যা করেছেন আপনি, তার জন্য আপনাকে ক্ষমা করতে পারতো না সেও। আমার সঙ্গে আপনার হিসাব বাকি রয়ে গেল, মার্কুইজ অব মোরেলা। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে জিতে গেছেন আপনি, কিন্তু মনে রাখবেন, ঈশ্বর বলে কেউ একজন আছেন, যিনি ভালো মানুষদেরকে শেষ পর্যন্ত পুরস্কৃত করেন আর খারাপ মানুষদেরকে শেষ পর্যন্ত শাস্তি দেন। এবার যাই। মার্গারেটকে বিদায় জানিয়ে রওনা হই ইংল্যান্ডের পথে। ঘুরল সে। বিদায় বলে যাবেন না আমাকে? চেহারা কালো হয়ে গেছে মোরেলার। ঘাড় ঘুরালো বেটি। না, কারণ একটু আগেও বলেছি আপনার সঙ্গে হিসাব বাকি আছে আমার। মার্গারেটের ঘরে এসে ঢুকলো বেটি আর আইনেস। ভিতর থেকে দরজায় তালা মেরে দিল আইনেস। ঢিলে ঢালা একটা আলখাল্লা পরে নিচু একটা ডিভানে বসে আছে মার্গারেট। ওর পাশেই অবহেলায় পড়ে আছে বহুমূল্য কিছু অলংকার এবং রত্নপাথর বসিয়ে বানানো চকচকে রূপার গহনা। ওগুলো সবই বিয়ের উপহার হিসেবে পাঠিয়েছে মোরেলা। ওগুলোর পাশে পড়ে আছে কনের পোশাক আর নেকাব। জলদি করতে হবে আমাদেরকে, বেটিকে মনে করিয়ে দিল আইনেস। একটা মুহূর্ত নষ্ট না করে কাজ শুরু করে দিল। প্রথমেই খুলে ফেলল সে বেটির কাপড়। আজ সকাল থেকেই কয়েক দফা হাত চালিয়েছে সে মেয়েটার উপর। অনেক সময় নিয়ে তৈরি করেছে এবং করছে মেয়েটাকে। একটু আগে বেটি যখন দেখা করতে গিয়েছিল মোরেলার সঙ্গে, অপরাধ বোধে জড়িত ছিল লোকটা। তাছাড়া ভুগছিল উত্তেজনায়। তা না হলে হয়তো খেয়াল করতো বদলে গেছে বেটির চুলের রং। হলুদ থেকে চেস্টনাট গাছের মতো হয়ে গেছে। ওর চোখে বিশেষ এক জাতের রঞ্জক ব্যবহার করেছে আইনেস, ফলে মনের রং নীলের বদলে হয়ে গেছে কালো, যেমন মার্গারেটের। নেশা জাতীয় একটা তরল ওষুধের কয়েক ফোঁটা ঢালা হয়েছে বেটির চোখে, ফলে চোখ দুটো হয়ে গেছে ভাসা ভাসা, যেমনটা মার্গারেটের। চিবুকের ডান দিকে আর ঘাড়ের পেছন দিকে কাজল দিয়ে বানানো হয়েছে নকল তিল আর সৌন্দর্য চিহ্ন দিয়ে, যেমনটা জন্ম থেকে আছে মার্গারেটের চিবুক আর ঘাড়ে। ওদের দুজনকে দেখতে এখন প্রায় একরকম লাগছে। উজ্জ্বল আলো না থাকলে মার্গারেটের থেকে বেটিকে আলাদা করে চেনা মুশকিল কাজ এখন। ছদ্মবেশ ধারণ করার বিদ্যায় আইনেদের বাবা একজন অভিজ্ঞ লোক ছিলেন, আর সে বিদ্যা ঠিকমতোই শিখিয়েছেন তিনি মেয়েকে। আজ নিজের সেরা কাজটাই করেছে মেয়েটা। একটু আগে বেটি যে কাপড় খুলেছে, নিজের কাপড় খুলে সেটা পরে ফেললো মার্গারেট। তারপর একটা অবগুণ্ঠনে ঢেকে ফেললো সারা শরীর। এমন একটা পুরো মেকআপ পরল যা একই সঙ্গে আবৃত করে দিল ওর মাথা আর চেহারা। শুধু চোখের সামনে দুটো ফুটো থাকায় সেখান দিয়ে দেখতে পাচ্ছে সে।
ওদিকে আইনেদের সাহায্য নিয়ে কনের সাজে সজ্জিত হচ্ছে বেটি। 10 মিনিটের মধ্যে অদল বদলের কাজ শেষ করে ফেলল ওরা। নিজের বিয়ের পোশাকের নিচে কোমরের কাছে একটা খঞ্জর বেঁধে নিল বেটি। মার্গারেটের মুখোমুখি দাঁড়ালো সে। যাওয়ার সময় হয়েছে, বলল আইনেস। এসব একটুও পছন্দ হচ্ছে না আমার। কণ্ঠ শুনে মনে হলো ভেঙে পড়েছে মার্গারেট। বাসর ঘরে বেটিকে অবশ্যই দেখবে লোকটা, তখন রাগে পাগল হয়ে যাবে, খুনও করে ফেলতে পারে বেটিকে। জেনে বুঝে ওকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি আমরা। অনেক দেরি হয়ে গেছে সিনোরা, বলল আইনেস। এখন আর পিছিয়ে আসার সুযোগ নেই। বেটির কি পালিয়ে আসার কোনো উপায় নেই? হয়তো আছে। চিন্তার ছাপ পড়েছে আইনেজের চেহারায়। আমার কাছে এক জাতের বিষ আছে। ওটা যদি খাওয়ানো হয় কাউকে, সংজ্ঞাহীন হয়ে যায় সে, এবং জ্ঞান ফিরে আসার পর মনে করতে পারে না নিকট অতীতের কথা। বিয়ের সময় বর আর কনেকে এক পাত্র করে মদ খেতে দেওয়ার নিয়ম আছে এই দেশে। যদি বলেন মোরেলার মদের পাত্রে ওই বিষ মিশিয়ে দিতে পারি আমি। তিনি যখন অজ্ঞান হয়ে যাবেন, সিনোরা বেটিকে নিয়ে পালিয়ে আসবো আমি, যোগ দেব আপনাদের সঙ্গে। কিন্তু ঝুঁকি আছে ওই কাজে। যেমন বিষটা যে মেশাতে পারবো আমি, মোরেলার মদে কোনো নিশ্চয়তা নেই। তিনি যে খালি করবেন পানপাত্রটা, নিশ্চয়তা নেই সেটারও। আবার জানাজানি হয়েছে। সিনোরা মার্গারেটকে বিয়ে করার বিনিময়ে তার বাবা, বোন এবং এককালের প্রেমিককে মুক্তি দিচ্ছেন মোরেলা। তাদের 3 জনের সঙ্গে আরও 2টো মেয়েকে দেখলে সন্দেহ করতে পারে অনেকেই। আমি পিছিয়ে আসব না, জানিয়ে দিল বেটি। মোরেলা ব্যবহার করেছে আমাকে, এত সহজে ওকে ছেড়ে দিতে রাজি না আমি। তাকালো মার্গারেটের দিকে। তুমি বরং চলে যাও, আমার জন্য দুঃখ করো না। আমার ভুলের মাসুল আমাকেই দিতে দাও। যদি কপালে থাকে দেখা হবে আবার। পিটার আর তোমার বাবাকে আমার পক্ষ থেকে ভালোবাসা জানিও। বলো যা করেছি আমি, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। জড়িয়ে ধরল মার্গারেটকে, চুমো খেলো ওর গালে, তারপর ওকে ধাক্কা মেরে এগিয়ে দিল দরজার দিকে। মার্গারেটকে নিয়ে বেরিয়ে গেল আইনেস। ওরা চলে যাওয়ার পর ঘরের এক কোনায় বসে পড়ল বেটি। কাঁদল কিছুক্ষণ। হঠাৎ করেই মনে পড়ে গেল ওর চেহারায় মাখা রং ধুয়ে যেতে পারে চোখের পানিতে। তাই সামলে নিল নিজেকে, চোখ মুছল, এগিয়ে গেল জানালার কাছে। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখতে পেল ঘোড়সওয়ার 6 জন সৈন্য এগিয়ে চলেছে মোরেলার প্রাসাদের সিংহ দরজার দিকে। তাদের পেছনে 3টা আলাদা ঘোড়ায় সওয়ার হয়েছে 2 জন পুরুষ আর 1 জন নারী। এই 3 জনের পেছনে আছে আরও 6 জন ঘোড়সওয়ার সৈন্য। ওরা সিংহ দরজার কাছাকাছি যাওয়া মাত্র খুলে দেয়া হলো সেটা। বেরিয়ে গেল 15 জনের অদ্ভুত দলটা। এখন একটা ঢাল বেয়ে উঠছে। ঢালের মাথায় পৌঁছে নিজের ঘোড়ার লাগাম টানলো মেয়েটা। ঘোড়ার মুখ ঘোরালো, একটা রুমাল নাড়ল। জানালায় দাঁড়িয়ে রুমাল নাড়িয়ে মার্গারেটের শেষ অভিবাদনের জবাব দিল বেটি। ঢাল বেয়ে নেমে গেল 15টা ঘোড়া। উধাও হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। নিজের ঘরের জানালা থেকে একই দৃশ্য দেখল মোরেলা। হাঁপ ছাড়ল সে। মনে মনে বলল, বাঁচলাম বেটির কবল থেকে। 18 সাধু হার মান্দাদ। ঢালের মাথায় ওঠার পর একটা রুমাল বের করলো মার্গারেট। প্রাসাদের দিকে ঘুরে নাড়ালো ওটা। প্রাসাদের উপরতলার একটা জানালা থেকে দেখা গেল আরেকটা রুমালের নাচুনি। আবারও কেঁদে ফেলল মার্গারেট। বেটিকে এভাবে ফেলে যেতে খুব খারাপ লাগছে ওর, কিন্তু নিয়তিকে মেনে নেয়ার সময় এসেছে এখন। তাই ঘোড়ার মুখ ঘুরিয়ে নিল সে। নামতে শুরু করলো ঢাল থেকে। ঘণ্টাখানেক একটানা এগোলো ওরা। টুকটাক কথা হচ্ছে ওদের মধ্যে। এক সময় ওরা হাজির হলো কয়েকটা পথের সম্মিলিত মোড়ে। ওই জায়গা থেকে একটা পথ চলে গেছে মালাগার দিকে, আরেকটা গেছে সেভিলের দিকে। ঘোড়সওয়ারি সৈন্যদের নেতা থামার নির্দেশ দিল এখানে। কাস্টেলকে উদ্দেশ্য করে বলল, আমাদের উপর আদেশ আছে, আপনাদেরকে এ পর্যন্ত পৌঁছে দিয়ে ফিরে যেতে হবে। এখান থেকে কোথায় যাওয়ার ইচ্ছা আছে আপনাদের? মালাগা।
বললেন কাস্টেল। বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিয়েছেন, বলল সৈন্যদের নেতা। কারণ যদি সেভিলের উদ্দেশ্যে রওনা হতেন, প্রতিমধ্যে হয়তো দেখা হতো খ্রিস্টান সৈন্যদের সঙ্গে। খ্রিস্টান সৈন্য? মাথা ঝাঁকালো নেতা লোকটা। ওরা আসলে খুনে ডাকাতের দল, ধর্মের নাম ভাঙিয়ে খাচ্ছে। উপরে উপরে দেখায় খুব সেবা করছে খ্রিস্টানদের, কিন্তু তলে তলে ঘুরে বেড়ায় পথে প্রান্তরে আর রাহাজানি করে। আহামরি এক নাম রেখেছে নিজেদের দলের, খ্রিস্টান সৈন্যদের দল। লোকটাকে কয়েকটা স্বর্ণ মুদ্রা উপহার দিলেন কাস্টেল। খুশি মনে সেগুলো নিল সে, বাউ করল কাস্টেলকে। তারপর সঙ্গীদের নিয়ে ফিতিপথ ধরল মোরেলার প্রাসাদের উদ্দেশ্যে। ওরা উধাও হয়ে যাওয়ার পর মার্গারেট আর পিটারকে নিয়ে আবার যাত্রা শুরু করলো কাস্টেল। যখন টের পেলেন একেবারে নির্জন একটা জায়গায় হাজির হয়েছেন, ঘোড়ার মুখ ঘুরালেন, রওনা হলেন সেভিলে যাওয়ার পথের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ এগোনোর পর পুড়ে যাওয়া একটা বাড়ির কোনো রকমে টিকে থাকা একটা দেয়ালের আড়ালে থামলেন। নিজের ঘোড়াকে মার্গারেটের ঘোড়ার কাছে নিয়ে এলো পিটার। কথা বলো, আকুতি জানালো নিচু গলায়। তুমি কি আসলেই মার্গারেট? কিন্তু কিছু বলল না মার্গারেট। ঘোড়াসহ এগিয়ে গেল কাস্টেলের কাছে। স্যাডলে বসে থাকা অবস্থাতেই জড়িয়ে ধরল তাকে। নেকাবের আড়াল থেকেই বারবার চুমু খাচ্ছে তার কপাল আর গালে। বিড়বিড় করে বারবার ধন্যবাদ দিচ্ছে ঈশ্বরকে। আবারও এগিয়ে গেল পিটার। চুমু খাওয়ার চেষ্টা করলো মার্গারেটকে, কিন্তু ওর উদ্দেশ্য টের পেয়ে গেল মেয়েটা। চট জলদি ঘুরিয়ে নিল ঘোড়ার মুখ, সরে গেল। ততক্ষণে মার্গারেটের দিকে ঝুঁকে পড়েছিল পিটার। মেয়েটা সরে যাওয়ায় ভারসাম্য হারিয়ে ফেলল সে, আর একটু হলে পড়ে গিয়েছিল স্যাডেল থেকে। সাবধান পিটার, বলল মার্গারেট। চুমু খাওয়ার প্রতি তোমার অতি আগ্রহ বিপদে ফেলে দিতে পারে তোমাকে। কি বোঝাতে চেয়েছে মেয়েটা বুঝতে পারল পিটার। লজ্জায় লাল হয়ে গেল সে। নিজের সাফাই গাইতে শুরু করলো, কিন্তু ওকে থামিয়ে দিল মার্গারেট। বলল, সবই জানা আছে আমার, পুরো ঘটনা দেখেছি নিজ চোখে, কাজেই ব্যাখ্যা করে বোঝানোর দরকার নেই। আলখাল্লার আড়াল থেকে একটা হাত বাড়িয়ে দিল পিটারের দিকে। কৃতজ্ঞ চিত্রে হাতটা গ্রহণ করলো পিটার, চুমো খেলো সেটাতে। চলো চলো, তাগাদে দিলেন কাস্টেল। দেরি হয়ে যাচ্ছে। এক ইহুদি বৃদ্ধ আমাদের থাকার ব্যবস্থা করে রেখেছেন একটা সরাইখানায়। এখনও মাইল বিশেক দূরে আছে সেটা, যেতে যেতে কথা বলা যাবে। আবার রওনা হলেন তারা। ঘোড়া দাবড়ানোর ফাঁকে ফাঁকে আলাপ যতটুকু সম্ভব সেরে নিচ্ছেন। রাতের অন্ধকার যখন ঘনাচ্ছে, মার্গারেট আর পিটারকে নিয়ে তখন ওই সরাইখানার কাছাকাছি পৌঁছে গেলেন কাস্টেল। দূর থেকে সরাইখানাটা দেখতে পেয়ে মনে মনে ধন্যবাদ দিলেন তিনি ঈশ্বরকে। কারণ এই জায়গা গ্রানাডার সীমান্ত সংলগ্ন, অর্থাৎ এখানে হাত বাড়াতে চাইলে সময় লাগবে মোরেলার। সরাইখানাটার মালিক অর্ধেক স্পানিয়ার্ড, অর্ধেক গ্রানাডিয়ান। কাস্টেলদের পথ চেয়ে বসেছিলেন তিনি। ওই বৃদ্ধ ইহুদি আইনেসকে কাস্টেলের কাছে নিয়ে গিয়েছিলেন যিনি। আগেই চিঠি পাঠিয়ে কাস্টেলদের ব্যাপারে জানিয়েছিলেন তাকে। দুটো ঘরের ব্যবস্থা করে রেখেছেন তিনি তাদের জন্য। ভালো খাবার আর মদেরও ব্যবস্থা করেছেন। আস্ত বলে নিয়ে গেলেন তিনি কাস্টেলদের ঘোড়া তিনটা, দানা পানি দিলেন। তারপর ফিরে এলেন সরাইখানায়। কাস্টেলকে বললেন, নিশ্চিন্তে বিশ্রাম নিন আপনারা। বিশ্বস্ত কয়েকজন লোক আছে আমার, ওরা নজর রাখবে আশপাশে। যদি বিপদের গন্ধ পায় সঙ্গে সঙ্গে জানাবে। কিন্তু ঘুমানো প্রায় অসম্ভব এই অবস্থায়। অনেক কথা আছে ওদের, বিশেষ করে পিটার আর মার্গারেটের। সাময়িক সময়ের জন্য হলেও পালিয়ে আসতে পেরেছে ওরা মোরেলার কবল থেকে। খুব খুশি লাগছে দুজনেরই। তারপরও কোনো ভোজ উৎসবের সময় শুনতে পাওয়া অথষ্ট ক্রিয়ার ঘণ্টার মতো বেটির কথা বারবার মনে পড়ে যাচ্ছে ওদের। মনে পড়ছে এতক্ষণে নিশ্চয় মোরেলার সঙ্গে বিয়ে হয়ে গেছে মেয়েটার। এতক্ষণে নিশ্চয়। নিজের ঘরে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল মার্গারেট। ঈশ্বরের কাছে প্রার্থনা করল তিনি যেন সব রকমের বিপদ থেকে রক্ষা করেন মেয়েটাকে। পিটারও গিয়ে যোগ দিল সেই প্রার্থনায়। কোনো রকম কুণ্ঠা বা লজ্জা বোধ করল না। কাস্টেল বললেন, আমি আর মার্গারেট থাকবো এই ঘরে, অন্য ঘরটা তুমি ব্যবহার করো পিটার। নিজের ঘরে চলে এলো পিটার, শুয়ে পড়ল। ভোর হওয়ার আধ ঘন্টা আগে উঠে পড়ল সে। ঘোড়াগুলো দেখার জন্য চলে এলো আস্ত বলে। কাস্টেল তখন নাস্তা খাচ্ছেন, আর মার্গারেট গুছিয়ে নিচ্ছে টুকটাক
জিনিস আর খাবার যাত্রার সময় কাজে লাগতে পারে ভেবে ওগুলো দিয়েছেন সরাইখানার মালিক। আস্তাবল থেকে ফিরে এসে ঝটপট নাস্তা খেয়ে নিল পিটার। ততক্ষণে একটা চিঠি লিখে ফেললেন সরাইখানার মালিক। বললেন পথে যে কটা সরাইখানা পড়বে সবগুলোর মালিককে যদি দেখানো হয় ওই চিঠি, তাহলে যথেষ্ট খাতির করবেন তারা কাস্টেলদেরকে। পিটার আর মার্গারেটকে নিয়ে সেভিলের পথে রওনা হয়ে গেলেন কাস্টেল। এখন পর্যন্ত কেউ পিছু ধাওয়া করেনি দেখে খুশি লাগছে তার। নির্দিষ্ট সময় পর পর যাত্রা বিরতির কথা বাদ দিয়ে বললে দিনের সারাটা সময় ঘোড়া ছোটালেন তারা। ঘটনা বা দুর্ঘটনা কোনোটাই ঘটল না। রাত যখন ঘনাচ্ছে তখন হাজির হলেন অক্সোনা নামের পুরনো একটা শহরে। এই শহরের বিশেষ একটা সরাইখানার নাম বলে দিয়েছেন আগের সরাইখানার মালিক। সেখানে গিয়ে হাজির হলেন তারা তিনজন। চিঠিটা দিলেন সরাইখানার মালিকের হাতে, কয়েকটা স্বর্ণ মুদ্রাও দিলেন। কিছু বললেন না মালিক লোকটা, বিশেষ কিছু জানতেও চাইলেন না। দুটো ঘর আর খাবার পানীয়ের ব্যবস্থা করে দিলেন। গ্রানাডা থেকে পালিয়ে আসার সময় যে কাপড় পরে এসেছেন কাস্টেল সেগুলো বদল করার প্রয়োজন অনুভব করছেন, কারণ এখন যে জায়গায় আছেন তারা সেখানে লোকের দৃষ্টি আকর্ষণ করে ওই ধরনের পোশাক। নতুন কাপড় কেনার জন্য বের হলেন তিনি মার্গারেট আর পিটারকে নিয়ে, কিন্তু বন্ধ পাওয়া গেল আশেপাশে সবগুলো দোকান। অজ্ঞাতা আগের পোশাক পরিহিত অবস্থাতেই অক্সোনা ছাড়লেন তারা ডিনারের পরপর। ভোর হওয়ার আগেই পৌঁছাতে হবে সেভিলে। কথা ছিল এই সময় নাগাদ অক্সোনায় পৌঁছে যাবে আইনেস। মার্গারেট চলে আসার পর কি ঘটেছে মোরেলার প্রাসাদে জানাবে, কিন্তু এলো না মেয়েটা। দুশ্চিন্তার ভাঁজ পড়ল কাস্টেলের কপালে। যা হোক, একটানা কয়েক মাইল এগিয়ে একটা সমতল ভূমিতে হাজির হলেন কাস্টেল। কয়েকটা পাহাড়ের পাদদেশে বিস্তৃত হওয়া জলপাই গাছের একটা জঙ্গলের ভিতরে ঢুকে পড়লেন। জলপাই গাছের পাশাপাশি করক গাছও আছে এখানে। এক জায়গায় থামলেন কাস্টেল। থামতে বললেন পিটার আর মার্গারেটকে। নেমে পড়লেন ঘোড়ার পিঠ থেকে। বিশ্রাম দিলেন জন্তুগুলোকে, দানা পানি দিলেন। নিজেরাও খেয়ে নিচ্ছেন এই ফাঁকে। এদিক ওদিক তাকাচ্ছে পিটার। হঠাৎ দেখতে পেল 12-13 জন ঘোড়সওয়ারি যতটা সম্ভব নিঃশব্দে ঢুকে পড়ছে জঙ্গলে। তাদের সবার চেহারাই গুন্ডাদের মতো। এই সময়ে এবং এই জঙ্গলে কেন ঢুকছে ওরা তা বুঝতে বেশি বুদ্ধির দরকার হয় না। এসে গেছে ডাকাতের দল। কাস্টেল আর মার্গারেটকে নিচু গলায় সতর্ক করল পিটার, পালাতে হবে আমাদেরকে। টুকিটাকি যেসব জিনিস বের করা হয়েছিল স্যাডল ব্যাগ থেকে, মার্গারেটকে সঙ্গে নিয়ে সেগুলো গুছিয়ে ফেললেন কাস্টেল। ততক্ষণে এক দৌড়ে ঘোড়াগুলোর কাছে হাজির হয়ে গেছে পিটার। আবার ছোটার জন্য প্রস্তুত করে ফেলেছে ওগুলোকে। স্যাডলে উঠে বসলেন কাস্টেলরা, ঘোড়া ছোটালেন। ডাকাতের দল ইতোমধ্যে বুঝে গেছে পালাচ্ছেন কাস্টেলরা। হৈ হৈ করে উঠল তারা। চিৎকার করে আত্মসমর্পণ করতে বলছে কাস্টেলদেরকে, কিন্তু সে পরামর্শের ধার দিয়ে ভুলেও গেলেন না কাস্টেল। তীর ধনুক হাতে নিল ডাকাতের দল। বেশ কয়েকটা তীর মারল। ছুটন্ত ঘোড়ার পিঠে বসে ছুটন্ত নিশানায় তীর মেরেছে তারা। জায়গা মতো লাগলো না একটা তীরও। ইতিমধ্যে জলপাই গাছে জঙ্গলটা পেরিয়ে এসেছে কাস্টেলরা। এখন ছুটছেন আরেকটা সমভূমির উপর দিয়ে। আশপাশে বিক্ষিপ্তভাবে জন্মে আছে বেশ কিছু করক গাছ। ওগুলোর নিচে চাপা পড়ে গেছে আরেকটা পাহাড়ি ঢাল। এই সমতলভূমি চওড়ায় 3 মাইলের মতো। জায়গায় জায়গায় জল কাদায় ভরা। তাগড়া ঘোড়া জোগাড় করে দিয়েছিলেন সেই বৃদ্ধ ইহুদি। নিয়মিত বিরতিতে বিশ্রাম পেয়ে ক্লান্তি অনেকখানি কাটিয়ে উঠতে পেরেছে ওগুলো। তাই এখনও বেশ পেছনে আছে রাহাজানের দল। কাস্টেল আশা করছেন তাদের ঘোড়াগুলো এভাবে ছুটতে পারলে কিছুক্ষণের মধ্যে আরও পেছনে পড়ে যাবে ডাকাতটা। তখন হয়তো ধাওয়া করা নিষ্ফল বুঝে থামবে ওরা, অথবা হয়তো জঙ্গলের সারি সারি গাছের কারণে আর দেখতে পাবে না কাস্টেলদেরকে। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক। পাতলা হয়ে এসেছে জলপাই গাছের সারি, পাতলা হয়ে আসছে জঙ্গলটাও। দূরে দেখা যাচ্ছে একটা পথ। এমন সময় কিছুটা চমকে উঠলেন কাস্টেল। আরও প্রায় 12 জন গুডামার্কা সবাইকে পিঠে নিয়ে সমান সংখ্যক ঘোড়া দাঁড়িয়ে আছে ওই পথ আগলে।
ফাঁদ, চেঁচিয়ে বলল পিটার। তারপরও এগিয়ে যেতে হবে আমাদেরকে, কারণ আর কোনো উপায় নেই। ঘোড়ার পেটে পা দিয়ে কয়েকবার গুঁতো দিল সে। চলে এলো সবার সামনে সামনে কোমরের খাপ থেকে বের করলো তলোয়ার। গুন্ডাদের বাকি ঘোড়াগুলোর থেকে আলাদা হয়ে এক জায়গায় দাঁড়িয়েছিল সওয়ারি সহ দুটো ঘোড়া। সোজা সেদিকে ছুটে গেল পিটার। ঘোড়া তুলে দিল লোক দুটোর উপর। কিছু বুঝে ওঠার আগেই মাটিতে পড়ে গেল ওই দুজন। প্রচণ্ড ব্যথা পেয়েছে পিঠে আর কোমরে। এমন সময় মার্গারেটের চিৎকার শুনতে পেল পিটার। সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে তাকালো। বাকি গুন্ডারা পাকড়াও করে ফেলেছে কাস্টেল আর মার্গারেটকে। জনক গুন্ডা জোর খাটাচ্ছে মার্গারেটের উপর। নেকাব ছিঁড়ে ফেলতে চাইছে ওর। দেখতে চাইছে চেহারাটা। রাগে পাগলপাড়া হয়ে গেল পিটার। প্রচণ্ড এক হুঙ্কার ছাড়ল। ঘোড়া দাবড়ে ছুটে গেল ওই দুর্বৃত্তের দিকে। কাছে গিয়ে তলোয়ারের প্রচণ্ড এক কোপ মারল লোকটাকে। এত জোরে আঘাত করেছে সে যে ওই লোকের শিরনাস্ত্র ভেঙে গিয়ে খুলিতে লেগেছে তলোয়ারের ফলা। মাথা ফেটে গেছে লোকটার। স্যাডল থেকে লুটিয়ে পড়ল সে মাটিতে। মারা গেছে অথবা যাচ্ছে। ইতোমধ্যে মার্গারেটের নেকাব ছিঁড়ে ফেলতে সক্ষম হয়েছে সে। ওটা এখনও আঁকড়ে ধরে আছে এক হাতে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য 5-6 জন ডাকাত একসঙ্গে ছুটে এলো পিটারের দিকে। ইতোমধ্যে তলোয়ারের আরেক কোপে অন্য এক গুন্ডাকে ঘায়েল করেছে পিটার। তারপর লোকটাকে হ্যাঁচকা এক টানে ঘোড়ার পিঠ থেকে ফেলে দিয়েছে মাটিতে। নিজের ঘোড়ার মুখ ঘুরিয়ে নিল সে। মুখোমুখি হলো ওই 5 জনের। শুরু হয়ে গেল অসম লড়াই। একজনকে নিহত এবং আরেকজনকে আহত করতে পারল পিটার, কিন্তু বাকিদের সামাল দিতে না পেরে চিত হয়ে পড়ে গেল মাটিতে। তলোয়ারটা ছুটে গেছে ওর হাত থেকে। মৌকা বুঝতে পারল ডাকাতরা। জাপটে ধরল পিটারকে। নগ্ন খঞ্জর হাতে নিয়ে ওর বুকে চড়ে বসল একজন। এখনই জবাই করে ফেলবে পিটারকে। মনে মনে পৃথিবীকে বিদায় জানাতে যাচ্ছিল পিটার। এমন সময় কে যেন চিৎকার করে বলল, থামো। সঙ্গে সঙ্গে শিথিল হয়ে গেল পিটারকে জাপটে ধরা ডাকাতদের হাত। ওর বুকের উপর থেকে নেমে গেল খঞ্জরধারী লোকটা। শুয়ে থাকা অবস্থাতেই ঘাড় ঘুরিয়ে তাকালো পিটার। ভেবেছিল মোরেলা হাজির হয়ে গেছে, কিন্তু দেখতে পেল সাধারণ এক আলখাল্লার নিচে চমৎকার এক বর্ম পরে দাঁড়িয়ে আছে একজন অফিসার। পিটারকে তাকাতে দেখে বলল, সাধু, হারমানদাদের অঞ্চলে তারই দেহরক্ষী সৈন্যদের মেরে কেটে শেষ করছো তুমি। এত বড় সাহস তোমার হলো কি করে? খামোখা মারামারি করছি না আমি, ভাঙা ভাঙা স্প্যানিশে বলল পিটার। আপনার লোকদের একজন অপমান করেছে আমার বাগদত্তাকে। তাকিয়ে দেখুন কিভাবে ছিঁড়ে ফেলা হয়েছে মেয়েটার নেকাব। আমার জায়গায় আপনি থাকলে আমি যা করেছি হয়তো একই কাজ করতেন আপনিও। তাছাড়া সিনর, আমরা কেউই বুঝতে পারিনি আপনারা সাধু হারমানদাদের দেহরক্ষী বাহিনীর সৈন্য। আমরা ভেবেছিলাম আপনারা চোর ডাকাতের দল। জীবনে এই প্রথম কারো মুখ থেকে সিনর সম্বোধন শুনতে পেল অফিসার লোকটা। খুশি হলো সে। কিছু একটা বলতে যাচ্ছিল সে, কিন্তু কাস্টেল বলে উঠলেন, অফিসার স্যার, আমাদের যে সঙ্গীকে মাটিতে ফেলে দিয়েছে আপনার লোকেরা, সে একজন ইংরেজ। স্প্যানিশ ঠিকমতো বলতে পারে না। হয়তো ওর কথা বুঝতে পারেননি আপনি। পেরেছি, কাস্টেলকে বাধা দিয়ে বলে উঠল অফিসার।